সিমলা মানে নীল আকাশের বুকে সাদা মেঘেদের খেলা। সিমলা মানে টয় ট্রেনে চেপে পাহাড়ের সাথে প্রেমের গল্প বলা। সিমলা মানে তুমি আর আমি অভিমান ভুলে হাত ধরে মেলে হেঁটে চলা। সিমলা মানে এরকম অনেক কিছুর অনুভূতি, যা গত পর্বে আমি অনেকটাই আপনাদেরকে দেখিয়েছি। তবে এইগুলোর বাইরেও কিন্তু সিমলাতে অনেক কিছু দেখার আছে। তাই আজ আপনাদেরকে তেমনই সিমলার আইকনিক কিছু সাইট সিন স্পটে নিয়ে যাব, যেখানে একদিকে আছে জাকু পাহাড়ের ওপর সুন্দর জাকু টেম্পল, অন্যদিকে ব্রিটিশ আমলের ইতিহাসে ভরা সেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি। আর থাকবে আমাদের দেশের বীর জওয়ানদের বীরত্বের গল্পগাথার নিদর্শন আর্মি হেরিটেজ মিউজিয়াম। আর তার সাথে সন্ধেবেলায় মেলের সৌন্দর্য তো থাকছেই। তার মানে বুঝতেই পারছেন, আজকে আমাদের এই সারাদিনের পথ চলায় প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস আর আধ্যাত্মিক অনুভূতি সব মিলেমিশে একাকার হবার পালা। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের পর্ব। সিমলার হোটেলের রুম থেকেই আপনাদেরকে সুপ্রভাত জানালাম। আজ আমাদের সিমলাতে দ্বিতীয় দিন। সাইট সিনে বেরাবো আজকে, বললামই আপনাদেরকে। তবে সাইট সিনে বেরাবার জন্য রেডি হতে হতে আপনাদেরকে আমি জানাই আমাদের সিমলায় আসা থেকে প্রথম দিনের অভিজ্ঞতার কথা। আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি আমরা হাওড়া থেকে রাত 9:55 নেতাজি কালকা এক্সপ্রেস ধরেছিলাম। পরপর দুটো রাত ট্রেনে কাটিয়ে পরের দিন রাত 3:30 আমরা কালকায় পৌঁছাই। কালকা স্টেশন থেকে সকাল 5:45 শিবালিক টয় ট্রেনে চেপে দুর্দান্ত সব প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে চলে আসি সিমলায়। সেখান থেকে গাড়ি করে রাজদূত হোটেল। বিকেলে সিমলা কালীবাড়ি দর্শন করি। এরপর সিমলা মেলে পৌঁছে বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত অসম্ভব ভালো কাটিয়েছি। সে এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। দেখা না হলে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। আপনাদের সাথে আমাদের সিমলায় আসার অভিজ্ঞতা শেয়ার করতে করতে চলে এলাম ব্রেকফাস্ট করতে। ভেজ স্যান্ডউইচ দিয়ে ব্রেকফাস্ট সেরে সোজা বেরিয়ে পড়লাম রাস্তায়। আজকে যাত্রা শুরু করছি। গতকালকে আমাদেরকে যে ড্রাইভার হোটেল পর্যন্ত ছেড়ে দিয়েছে, আজকে আমরা সেই ড্রাইভার দাদাকেই আসতে বলেছি আমাদেরকে সাইট সিন করানোর জন্য। গাড়িতে চেপে এগিয়ে চললাম আমাদের প্রথম দর্শনীয় স্থান জাকু পাহাড়ের দিকে। ওখানেই আছে পৃথিবীর সর্বোচ্চ হনুমান মন্দিরগুলোর মধ্যে একটি। তাছাড়া আরও অনেক কিছু দেখার আছে সেখানে। এই যে দেখুন, এখন আমরা ম্যাল রোড দিয়ে এগিয়ে যাচ্ছি। ম্যাল রোড আসতেই বেশ কিছু ইনফরমেশন মাথায় এলো। এখান থেকে জাকু পাহাড়ের দূরত্ব প্রায় 3 কিলোমিটারের মতো। আমাদের গাড়িতে খুব বেশি হলে 20 মিনিটের মতো সময় লাগবে। আর হ্যাঁ, ম্যাল রোডের কাছেই আছে রেঞ্জ এরিয়া। সেখান থেকেই কিন্তু রোপওয়ে ছাড়ে জাকু পাহাড়ে যাওয়ার জন্য। জানলাম রাউন্ড ট্রিপের জন্য ভাড়া 500 থেকে 600 টাকার মধ্যেই হয়ে যায়। 5 থেকে 6 মিনিটের মধ্যেই জাকু পাহাড়ে পৌঁছে যাওয়া যাবে। আর কেউ যদি খুব বেশি অ্যাডভেঞ্চার ফিল করতে চান, তাহলে এই ম্যাল রোড ধরে হাঁটতে হাঁটতে পাহাড়ি পথ ধরে পাহাড়ের চূড়ায় উঠে যেতে পারেন। এবারে আমাদের গাড়ি মেন রোড ছেড়ে দিয়ে বাদিকের পাহাড়ে ওঠার পথ ধরল। শুরু থেকেই কিন্তু বেশ চড়াই পথ বোঝাই যাচ্ছে। তবে এদিকে রাস্তাঘাট তো এখনো বেশ ভালোই দেখতে পাচ্ছি। এই পাহাড়ি পথে বড় বড় গাছের ছায়া দিয়ে আর পাখিদের ডাক শুনতে শুনতে এগিয়ে চলেছি আমরা। বেশ কিছুটা আসার পর এই যে বাদিকে হেঁটে যাবার রাস্তা দেখা যাচ্ছে। আরও কিছুটা আমাদেরকে গাড়ি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বেশ কিছুটা পথ আসার পর গাড়ি আমাদেরকে নামিয়ে দিল আমাদের গন্তব্যে। গাড়ি থেকে নেমেই এখানকার দেওদার ও পাইনে ঘেরা সুন্দর পাহাড়ি পরিবেশ মন্দিরে ঢোকার আগেই আলাদা একটা ফিল এনে দিল।
এরপরে কিছু সিঁড়ি উঠে আসার পর দেখতে পেলাম দুদিকে দুটো গেট রয়েছে। বাদিকের এই প্রথম গেটটা হলো বাবা বালকনাথ মন্দিরের, আর তার সামনেই রয়েছে পাহাড়ের ওপরে হনুমান মন্দিরে যাবার গেট। আমরা প্রথমেই পাহাড়ের ওপরের হনুমানজির দর্শনের জন্য এগিয়ে চললাম। ফেরার পথে বালকনাথ বাবার মন্দির দর্শন করব, কারণ প্রথমেই পাহাড়ের চড়াই চড়ে আসাটাই ভালো। জাকু টেম্পল মূলত উৎসর্গ করা হয়েছে হনুমানজিকে। এটি সিমলার সবচেয়ে বিখ্যাত ও প্রাচীন মন্দিরগুলোর মধ্যে কিন্তু একটা। এই মন্দিরের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০৪৮ ফুট। পাহাড়ের ওপরে উঠতেই দেখতে পেলাম দূর থেকে হনুমানজির বিশাল মূর্তি। তবে হনুমানজির কাছে যেতে আমাদের আরও বেশ কিছুটা পথ বাকি আছে। এখানে দাঁড়িয়ে দেখতে থাকলাম সিমলা শহরকে কি সুন্দর দেখাচ্ছে। এবারে সিঁড়ি দিয়ে এগিয়ে চললাম হনুমানজির একদম কাছে যাওয়ার জন্য। ওপরে উঠে এসে দেখলাম কি সুন্দর পরিবেশ চারদিকে। আমরা কিন্তু পৌঁছে গেছি বজরংবলীর একদম পায়ের কাছে। জানেন তো, সিমলার মূল আকর্ষণ হলো ১০৮ ফুট উঁচু এই হনুমানজির মূর্তি, যা সিমলার অনেক জায়গা থেকেই কিন্তু দেখতে পাওয়া যায়। বলা যায় এই ১০৮ ফুট উঁচু মূর্তিটাই সিমলার স্কাইলাইনের আলাদা একটা পরিচয় তৈরি করেছে। হনুমানজির এই মূর্তিটি ২০১০ সালে তৈরি করা হয়েছে। মূর্তিকে ঘিরে চারদিকের পরিবেশ কিন্তু অসাধারণ, চোখ জুড়িয়ে যায় যেন। এবারে সামনের রাস্তা ধরে এগিয়ে চললাম হনুমানজির প্রাচীন মন্দির দেখার জন্য। প্রচলিত আছে রাম রাবণের যুদ্ধে যখন লক্ষ্মণ গুরুতর আহত হন, তখন হনুমানজি গন্ধমাদন পর্বতে বিশল্যকরণী গাছ আনতে যাওয়ার সময় এই পাহাড়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। সেই সময় এই পাহাড়ের ঋষি ইয়াকু তপস্যা করতেন। তার কাছ থেকে হনুমানজি গন্ধমাদন পর্বতের এবং কোথায় বিশল্যকরণী পাওয়া যায় সে সম্পর্কে জানতে পারেন। প্রচলিত আছে হনুমানজির পায়ের চাপে এই পাহাড় ফেটে যায় কিছুটা, তাই অন্যান্য পাহাড়ের তুলনায় এই পাহাড়টা একটু অন্যরকম। ঋষি ইয়াকুর নাম অনুসারে এই পাহাড়ের নাম হয়েছিল জাকু পাহাড়। এগিয়ে চললাম মন্দিরের গর্ভগৃহে। তবে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। মন্দিরের ভেতরে এলে আপনারা দেখতে পাবেন হনুমানজির প্রাচীন মূর্তি পূজিত হচ্ছে। এছাড়াও শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ ও সীতা মায়ের ছোট্ট মূর্তি রয়েছে, যা এই স্থানটিকে আরও পবিত্র করে তুলেছে। গর্ভমন্দিরে দেবতাদের দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। হনুমান জয়ন্তীতে এখানে প্রচুর ভক্তের ভিড় হয়। বিশ্বাস করা হয় এই মন্দিরে হনুমানজির দর্শনে তার আশীর্বাদ লাভ করা যায়। মিনিট ৫০ এখানে কাটিয়ে এবারে নিচের দিকে নামতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা বাবা বালকনাথ মন্দিরে যাবার গেটে। ঢুকে পড়লাম গেট দিয়ে। সিঁড়ি দিয়ে কিছুটা উঠে আসার পর একটু জিরিয়ে নেবার পালা। এখান থেকেই মন্দিরের চারপাশে সুন্দর পরিবেশটা লক্ষ্য করতে লাগলাম। কিছুটা রেস্ট নিয়ে এবারে আবার এগিয়ে চললাম মূল মন্দিরে যাবার জন্য। মন্দিরের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখলাম ভেতরে বড় একটা নাট মন্দির রয়েছে। এগিয়ে চললাম বাবা বালকনাথের দর্শনের জন্য। বালকনাথ হলেন হিমাচল অঞ্চলে পূজিত একজন জনপ্রিয় সাধু। তাকে ভগবান শিবের অবতার হিসাবে ভক্তরা মানেন। বাবা বালকনাথের মন্দিরের ডান দিকের মন্দিরে হর পার্বতী পূজিত হচ্ছেন, আর ঠিক বাদিকের মন্দিরে রাম সীতা পূজিত হচ্ছেন। এছাড়াও নাট মন্দিরের ৩ দিকের দেওয়ালে অনেক সিংহাসন রয়েছে এবং সেখানে অনেক দেবদেবী পূজিত হচ্ছেন। এই মন্দিরটি গড়ে তোলা হয় ২০১১ সালে। বাবা বালকনাথের মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম। এবারে সিঁড়িপথে চললাম আমাদের গাড়ির কাছে।
এখানে সকলেই দেখলাম সাধারণত গাড়ি করে এসেছে। আমরা গাড়িতে উঠতে দাদা গাড়ি ছেড়ে দিলেন। পাহাড়ি পথ ধরে নিচের দিকে নামতে থাকলো আমাদের গাড়ি। বাঘগুলো খুব সাবধানে পেরিয়ে চলল ড্রাইভার দাদা। রাস্তার পাশে পাহাড়ি পরিবেশ দেখতে দেখতে নামতে থাকলাম গাড়ি করে। কিছুক্ষণের মধ্যে নেমে এলাম মেন রাস্তায়। মেন রাস্তা ধরে এবারে আমরা এগিয়ে চলেছি আরও একটা গন্তব্যের উদ্দেশ্যে। জানেন, অনেক পাহাড়ি স্থানে ঘুরতে গেছি, সেখানকার নীলাকাশ আমাকে মুগ্ধ করেছে। তবে সিমলার এই আকাশ সব মুগ্ধতার ঊর্ধ্বে। মনে হচ্ছে না একটু উঁচুতে উঠতে পারলেই হাত দিয়ে স্পর্শ করতে পারবো আকাশকে। অপূর্ব, অপূর্ব। পাহাড় আর নীল আকাশের রূপের বাহার দেখতে দেখতে বেরিয়ে পড়েছি কুফরির উদ্দেশ্যে। তবে ড্রাইভার দাদা জানালো কুফরি যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট আছে, সেই পয়েন্টটাও আমরা দেখে যাব। আরও কিছুটা গাড়িতে এগিয়ে আসার পর এই হলো সেই আইকনিক ভিউ পয়েন্ট, গ্রিন ভ্যালি। পাহাড়গুলোকে পাইন আর দেওদার গাছ এমন করে ঢেকে রেখেছে যেন মনে হচ্ছে পাহাড়গুলোকে সবুজ গালিচা দিয়ে ঢেকে রাখা হয়েছে। শুনলাম এখানে সারা বছরই নাকি একদম সবুজই থাকে। দেখলাম গাড়ি থেকে অনেকেই নেমে পড়েছে এখানে ছবি তোলার জন্য। গ্রিন ভ্যালি দেখে আবারও এগিয়ে চললাম গাড়ি করে। পুরো রাস্তাটা বেশ সুন্দর, সাথে ঠান্ডা হাওয়া। হিমাচলের প্রায় সব জায়গাতেই কিন্তু সবচেয়ে সুন্দর বিষয় হলো পিসফুল ভাইব। এখন আমরা কলকাতার কোলাহল থেকে অনেক দূরে। এখানে আমাদের একমাত্র সঙ্গী প্রকৃতি আর নীরবতা। আর তার সাথে এই কুয়াশাময় ঠান্ডা পরিবেশ আমাদের পথ চলাকে অনেক বেশি রোমাঞ্চকর করে তুলেছে। ওই দেখুন স্পিতি ভ্যালি দেখা যাচ্ছে। এই যা ফ্রেমে বাড়িগুলো চলে এলো। আবার গাছে ফাঁক থেকে কিন্তু কিছুটা দেখা যাচ্ছে। পাহাড়ের ওপর সূর্যের আলো পড়ে কি সুন্দর লাগছে। একের পর এক বাঁক পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই চলে এলাম কুফরিতে। এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখেও কিন্তু অবাক হয়ে গেলাম। অসাধারণ সুন্দর কিন্তু এখানকার পরিবেশ। তবে কুফরিতে এসে বেশ হতাশই হলাম। গাইডদের সাথে কথা বলে বুঝলাম নিউ ও ওল্ড কুফরি দুটো ভাগে ভাগ করা হয়েছে। দেখার ও অ্যাডভেঞ্চারের জন্য অনেক কিছু আছে, শুধু আপেলের বন শূন্য। মূল কথা হলো এইখান থেকে দাঁড়িয়ে আপনি কিছুই দেখতে পাবেন না, ওনাদের গাড়িতে করে যেতে হবে। জানলাম দুটো পার্টের প্রতি পার্টি প্রত্যেকের 2000 টাকা করে খরচ আছে। সব দিক জেনে বিবেচনা করলাম এই মার্চে তো অনেক কিছু দেখতে পাবো না, টাকা যদি খরচ করতেই হয় তবে আপেলের সময় এসেই করব। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে এখানকার পরিবেশ দেখতে থাকলাম। অনেক পর্যটকই কিন্তু কুফরি দেখতে এসেছে। কিছুক্ষণ এখানকার পরিবেশ দেখে তারপর গাড়ি করে ফেরার পথ ধরলাম। পাইন ও দেওদার গাছের ছায়া দিয়ে গাড়ি এগিয়ে চলল আমাদেরকে নিয়ে এখানকার বিখ্যাত আর্মি মিউজিয়ামে। আশা করি আজকের গুরুত্বপূর্ণ সব স্থানগুলো আমাদের সাথে আপনারাও এনজয় করবেন খুবই। তবে যেতে যেতে একটা অনুরোধ, পুরো ভিডিওটি দেখে কেমন এনজয় করলেন যদি কমেন্ট করে জানান তবে ভালো লাগবে আমাদের। আজকে কিন্তু আমরা দারুণ এনজয় করছি। এখনও কিন্তু গাড়ির মধ্যে পাহাড়ি পরিবেশের দিকে চোখ ভাসিয়ে দিয়ে গাড়ির সিটে গা এলিয়ে দিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। কিছুক্ষণ গাড়ি চলার পর আমরা পৌঁছে গেলাম আর্মি হেরিটেজ মিউজিয়ামের গেটের কাছে।
একটু এগিয়ে এসেই দেখতে পেলাম কামান রয়েছে। এই মিউজিয়ামটা কেমন পরিবেশে তৈরি একবার দেখাই শুধু আপনাদেরকে। গেট থেকে ঢোকার একটু পর থেকেই কিন্তু আমরা দেশের বীর জওয়ানদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র দেখতে পাচ্ছি। চারপাশের সবকিছু দেখতে দেখতে এগিয়ে চললাম টিকিট কাউন্টারের দিকে। টিকিট কেটে ঢুকে পড়লাম মিউজিয়ামের ভেতরে। প্রথমে ঢুকেই দেখলাম বোর্ডে অনেক যুদ্ধের কাহিনী লেখা আছে। এরপরে চোখ পড়ল এক বিরল দৃশ্যে। বলুন তো এটা কিসের দৃশ্য? এবার নিশ্চয়ই কমেন্ট করে বলতে পারবেন আমরা এখন কিসের দৃশ্য দেখলাম। পাশেই আছে ভগবদ গীতা লাল কাপড়ের উপর রাখা। সামনের এই শোকেসে কত ধরনের তরোয়াল সাজানো। দেখুন, দেওয়ালে ভারত মাতার সব বীর পুত্রদের সহ বীরাঙ্গনা ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের ফটো ও তার পাশে জীবনী লেখা আছে। এখানে এই সব মডেলে যে পোশাকগুলো পরানো দেখছেন, এগুলো ভারতের সেনাবাহিনীর গৌরব, সাহস আর আত্মত্যাগের প্রতীক। প্রতিটি ইউনিফর্ম একটি নির্দিষ্ট রেজিমেন্ট বা বাহিনীর পরিচয় দেয়। কে আর্মি, কে নেভি, কে এয়ারফোর্স ইত্যাদি। চলুন এবারে ঘুরে ঘুরে দেখি রুমের সব কিছু। সামনের রুমে বিভিন্ন সম্মাননা সাজানো রয়েছে আমাদের ভগবানদের। এর পরের রুমে রয়েছে ট্রেনিং ফর হাই ওয়ারফেয়ার। হাঁটতে হাঁটতে চলে এলাম পরের রুমে। সব সময় আমরা আমাদের ভারত মাতার বীর সন্তানদের জন্য গর্ব অনুভব করি। এখানে আসার পর তাদের কর্মযোগ্য নিজের চোখে দেখার পর তাদের প্রতি রেসপেক্ট ও প্রাউডনেস অনেক গুণ বেড়ে গেল। আমরা অবাক চোখে সব কিছু ঘুরে ঘুরে দেখতে থাকলাম। পুরো রুমে কারোর মুখে কোনো কথা সরছে না। একটা পিন পড়লেও যেন তার শব্দ শুনতে পাওয়া যাবে। সব দেখে প্রথম বিল্ডিং থেকে বেরিয়ে এলাম। এবারে এগিয়ে চললাম সামনের দিকে। যাওয়ার সময় বাদিকে কত যুদ্ধ জাহাজ সাজানো আছে দেখতে পেলাম। মিউজিয়ামের চারদিকটা বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম মিউজিয়ামের অন্য অংশে। দেখছেন তো, এই আর্মি হেরিটেজ মিউজিয়াম বিশাল বড় অঞ্চল নিয়ে গড়ে উঠেছে। দেখুন কি লোকেশন। ওই যে দূরে দেখা যাচ্ছে গলফ কোর্স। এই গলফ কোর্সটি কিন্তু ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত। বিশাল বড় মাঠ, চারদিকে পাহাড়ে ঘেরা। বসার জায়গাগুলো কিন্তু বিভিন্ন রকমের যুদ্ধ বিমানের মডেল দিয়ে সাজানো রয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। এখানে কিছুক্ষণ কাটিয়ে বেরিয়ে পড়লাম গলফ কোর্স থেকে। এবারে ক্যাফেটেরিয়ার পাশের সিঁড়ি ধরে এগিয়ে চললাম গ্লাস হাউস দেখব বলে। ঢুকে পড়লাম ভেতরে। গ্লাস হাউসের নার্সারি দেখে এবারে চলে এলাম মিউজিয়ামের সামনের পোর্শনে। চারদিকটা ভালোভাবে ঘুরে দেখে এবারে বেরিয়ে পড়লাম।
এবারে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলল। গাড়িতে বসে বিশ্বাস করুন, আর্মি হেরিটেজ বিল্ডিংয়ের প্রতিটা জিনিস যেন চোখে ভেসে উঠতে থাকলো। মায়ের এই সকল সুপুত্ররা যারা ঘর সংসার ছেড়ে অনেক দূরে এসে জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র দেশ মাতাকে ভালোবেসে, আর ওনাদের জন্যই আমরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি এ প্রান্ত থেকে ও প্রান্তে। অনেক কিছু ভাবনা চিন্তা মাথায় এসে ভিড় করছে। এর মধ্যে হঠাৎ দেখলাম আমরা পৌঁছে গেছি ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডির কাছে। তবে জানলাম এখানে সিকিউরিটির কারণে ফটোগ্রাফি করার কোনো রকম অনুমতি নেই, তাই আপনাদেরকে বাইরে থেকে বিল্ডিংটাই দেখাতে পারলাম। আবার গাড়িতে উঠে এগিয়ে চললাম সোজা হোটেলের উদ্দেশ্যে। এবারে কিন্তু ক্লান্তি অনুভব করছি। এগিয়ে চললাম চোখ বন্ধ করে। গাড়ি এসে আমাদেরকে নামিয়ে দিল হোটেলের কাছে। আবারও হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম হোটেলের দিকে। রুমে ঢুকে রেস্ট নিয়ে চলে এলাম ডাইনিংয়ে লাঞ্চ করার জন্য। আজকের মেনু ফ্রাইড রাইস ও চিলি চিকেন। খাওয়া শেষে রুমে এসে রেস্ট নিলাম। আবার 5:30টার দিকে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে এবারে চলেছি ম্যালের দিকে। রাস্তায় এসে দেখলাম আজও কিন্তু সূর্যের আলো আছে, তবে গাছের মাথায় উঠে গেছে। চলে এলাম কিছুক্ষণের মধ্যে ম্যাল চত্বরে। সামনে রোদের আলোয় সিমলা শহরকে বেশ সুন্দর লাগছে। অনেক লোকজন আসতে শুরু করেছে। সবাই কিন্তু চারদিকে ঘুরে ঘুরে দেখছে। সামনে যে গির্জাটা রয়েছে ওটাতে কালকে আমরা গেছিলাম, তাই আজকে আর যাওয়ার ইচ্ছা নেই। আজ বেশ ক্লান্ত লাগছে, তাই চেয়ারে বসে বসেই ম্যালের চারদিকের দৃশ্য দেখতে থাকলাম। আস্তে আস্তে সূর্যমামা অস্ত যেতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত এক পরিবেশ তৈরি হলো চারদিকে। কি দারুণ এক মায়াবী পরিবেশ। চেয়ারে বসে বসেই আজকে এই মায়াবী পরিবেশ অনুভব করতে থাকলাম। তবে খেয়াল করলাম গতকালকের তুলনায় আজকে লোকসংখ্যা কিছুটা হলেও কম বলে মনে হচ্ছে আমার। সামনের আকাশের রংটা দেখুন, পুরো আকাশটা জুড়ে রঙের খেলা শুরু হয়েছে। এই রঙের বর্ণনা করা আমার পক্ষে খুবই অসম্ভব। শুধু মনে হচ্ছে অনেক জায়গায় তো সূর্যাস্ত দেখেছি, তবে এত রঙের বাহার, বিশেষ করে এত রং, কোথাও উজ্জ্বল ঘিয়ে, তারপরে হালকা লালের আভা, সেই আভা ছাড়িয়ে হালকা নীলের প্রলেপ। অসাধারণ অসাধারণ, সারা জীবন মনে থাকার মতো দৃশ্য। একটু খেয়াল করুন, সূর্যাস্তের আভা কিন্তু এই বিল্ডিংগুলোতে এসেও পড়েছে, তাই বিল্ডিংগুলোকেও বেশ সুন্দর লাগছে দেখতে। এবারে আস্তে আস্তে ম্যালের চারদিকে আলো জ্বলে উঠেছে। ঘুরতে ঘুরতে কত কিছু দেখছি। এখন কিন্তু রাত 7:30। এত রাতেও ম্যালের মায়াবী পরিবেশটা একবার ফিল করুন। আকাশের রং কিন্তু এখনও তেমনই সুন্দর। খুব ভালো লাগছে এখানে ঘুরে বেড়াতে। আস্তে আস্তে কিন্তু ম্যাল চত্বর ফাঁকা হতে শুরু করেছে। এবারে পেটে একটু টান পড়াতে চলে এলাম টিফিনের খোঁজে। দোকানের সামনে এসে দেখলাম এখানে কিন্তু অনেক মানুষের ভিড় জমেছে। বার্গার খেতে খেতে ঘুরতে থাকলাম চারদিক। অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করার পর এবারে কিন্তু বেরিয়ে পড়লাম ম্যাল চত্বর থেকে। হাঁটতে হাঁটতে না, আজকে কিন্তু সোজা হোটেলে যাব না,
আজকে একটু মার্কেটটা ঘুরবো, কারণ কাল সকালেই তো আমরা সিমলা ছেড়ে পাড়ি দেব সুন্দরী কাসলে। তাই কিছু কেনাকাটির ইচ্ছা আছে। হাঁটতে হাঁটতে চলে এলাম মার্কেটে এবং চারদিকের দোকানপাট দেখতে থাকলাম। বিভিন্ন দোকান রয়েছে, তবে কেনাকাটা কিছু বাকি রয়েছে। আমরা যাব কেনাকাটি করতে। এখানেই কিন্তু আপনাদেরকে বিদায় জানাবো। সবাই ভালো থাকবেন আর অবশ্যই প্রতিদিনের মতো আমাদের সাথে থাকবেন, এই আশা নিয়েই আজকের মতো গুড নাইট।